আর ওইদিকে আমার বাড়িতে কি হচ্ছে তাও বলতে পারি না। উনি আমার শরীর থেকে সব খুলতে শুরু করলেন। আমি বাধা দিলে তিনি আমাকে বললেন, লাথিটার কথা কি মনে আছে? আমি ভয়ে আর কিছু করিনি, শুধু বলেছি দয়া করে ছেড়ে দিন, আমি আপনার বোনের মতো। সে আমাকে বলল, আদর করার সময় বিরক্ত করতে নেই, উপভোগ করো সময়টা, বাবু নিয়ে আসবো তোমার জন্য একটা। দয়া করুন, ভালোবাসি, সব ত্যাগ করব, দয়া কেন করব? আর এসব ব্যাপারে দয়া করতে নেই, বিয়ে করা বউ আদর করব না? তিনি আমার সারা শরীরে চুমু দিতে লাগলেন। বান্ধবীদের কাছে শুনতাম এই সময়টা নাকি ভালোবাসার অনেক উপভোগীও, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কেউ শরীরে অ্যাসিড ঢালছে। এগুলো চুমু নয়, অ্যাসিডের ফোঁটা। তিনি আমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হলেন। জীবনে প্রথমবার শারীরিক সম্পর্ক কোনো পুরুষের সাথে, তাও এমন অবস্থা কখনো কল্পনাও করিনি। অবশেষে তার চাহিদা পূরণ করে আমাকে ছাড়লো। আমার কপালে অনেকগুলো চুমু দিয়ে বলল, সরি বউ, তোমাকে কষ্ট দেওয়ার জন্য। তারপর আমাকে অনেক সময় ধরে তার বুকে জড়িয়ে রাখলো। আমি তখন বললাম, আমাকে ছেড়ে দিন না, আমাকে দেখেন, আমার অনেক বয়স হয়েছে, আপনার সাথে আমার মানাবে না, আর আপনি বয়সে আমার অনেক ছোট। সে বলল, আমার চেয়ে বয়সে ছোট মানে কি? আমার বয়স 38 চলছে এখন। আমি বললাম, আমার এখন 39, দয়া করে ছেড়ে দিন। আর আমি কোথায় বলুন তো, আমাকে একটু আমার পরিবারের সাথে যোগাযোগ করতে দিন। সে বলল, জি না, সেটা হবে না, আমি তো তোমাকে চিনতামও না, ভালোবাসা তুমি জাগিয়েছ। আমি খুব অবাক হয়েছি যেদিন তুমি আমাকে ধরার জন্য নাটকটা করলে। আমি ভাবতাম তুমি আসলে একটা গ্রামের মেয়ে। আমি যা করেছি ভুল করেছি, মাফ করুন। দেখুন, আমার সাথে তো আপনার শারীরিক সম্পর্কও হয়েছে, আমাকে তো ভোগও করলেন, এবার ছেড়ে দিন। এই, আমি তোরে ভোগ করছি? তুই আমার বিয়ে করা বউ, দেখি তুই কত মায়ের খেতে পারিস। তখন তিনি একটা লাঠির মতো কি একটা দিয়ে আমাকে খুব জোরে জোরে আঘাত করতে লাগলেন আর বললেন, তোকে আজকে মেরেই ফেলবো। দয়া করে ছেড়ে দিন, খুব ব্যথা পাচ্ছি, মায়ের আর সহ্য হচ্ছে না। আর কখনো এসব ব্যাপারে কথা বলবি বল? না, কখনো বলবো না। তারপরেও ছেড়ে দিন। তারপর সে থামলো আর আমার গলা ধরে বলল, আর কখনো যদি এসব কথা বলস কিংবা পরিবারের সাথে যোগাযোগ করব বলস, তোর খবর আছে। আর আমি যা জিজ্ঞেস করব তার বাইরে কিছু বললে এখন থেকে খুব খারাপ হবে। আমি বললাম, আচ্ছা, বলে জোরে জোরে কান্না করতে লাগলাম। কান্না থামা, না হলে আরো খাবি বলছি। আমি সাথে সাথে কান্না থামিয়ে ফুপাতে থাকলাম। তখন সে আমার ঠোঁট জোড়া তার ঠোঁটে নিয়ে অনেক সময় পর ছেড়ে বলল, খাবার দিব আর ওষুধ পাঠাবো, খেয়ে নিস। সে শার্ট গায়ে দিয়ে রুম থেকে বের হয়ে গেল আর আমি শুয়ে শুয়ে কান্না করতে লাগলাম। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়ি নিজেও জানি না। কত সময় পর ঘুম ভাঙলো সেটাও বলতে পারি না। রুমে একটা ঘড়ি নাই, এখন দিন নাকি রাত তাও বলতে পারছি না। উঠে গোসল করে আসি, এখন কোন ওয়াক্ত সেটাও বলতে পারি না। নামাজ পড়লাম সালাতুল হাজতের, খাবার দিল, চুপচাপ খেলাম। তিনি 3 দিন আর আসেনি, 3 দিন পর আসলো আর এই 3 দিন আমাকে 3 বেলায় খাবার দিত। তিনি আসার পর আমাকে এক জোড়া চুড়ি আর একটা চেন সহ গলার লকেট দিলেন। লকেটের স্টাইলটা ডিজাইনের। তিনি এসে আমাকে পরিয়ে দিলেন আর আমার গলায় চুমু খেলেন। এটা কখনো খুলবে না। ভালো আছো তুমি? আমি নিশ্চুপ। ভালো আছো তুমি? আমি নিচের দিকে তাকিয়ে বসে আছি। মায়ের কি আর কতগুলো খাবি নাকি? ভালো নেই আমি। সে বুকে জড়িয়ে নিয়ে, কেন রে বউ? আমার কথা খুব মনে পড়ছে। ও, ওই দিন তোরে কি বলছি, দাঁড়া আর কয়টা দেই। উনি লাঠি নিলেন আমাকে মারতে। আমি তখন হাত জোর করে তাকে বলে উঠলাম, দয়া করে আমাকে আর মাইরেন না, ব্যথা আর সহ্য হয় না। এটা বলে কান্না করে দিলাম। তখন তিনি লাঠিটা রেখে দিলেন। তারপর আমাকে জড়িয়ে ধরে নিজের বুকে শোয়ালেন। বউ আমার, কেন আমাকে বুঝোস না? এত ভালোবাসি তোকে। তারপর তিনি আমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, এখন কি দিন নাকি রাত? তিনি বললেন, এখন বিকাল। আমি বললাম, একটা ঘড়ি দিবেন সময় দেখার জন্য? আচ্ছা দিব, এখন ঘুমাও। তিনি ঘুমানোর পর আমি আস্তে আস্তে বিছানা থেকে উঠে দরজার লক খুলতে চাইলাম, কিন্তু কোনো রকমেই খুলছে না। না পেরে বাথরুমে গিয়ে বাথটবে শুয়ে রইলাম পানি ভর্তি করে। তিনি বাথরুমের দরজা নক করে বললেন, বউ তাড়াতাড়ি আসো, বাথরুমে যেতে হবে। আমি শুয়ে শুয়ে বললাম, দেরি হবে। তিনি বললেন, তাহলে দরজা ভেঙে ফেলি। আমি তাড়াতাড়ি উঠে শাড়ি পরে দরজা খুলে দিলাম আর খাটে বসে রইলাম। তিনি বাথরুম থেকে এসে জিজ্ঞেস করলেন, বউ কি খাবে তুমি? কিছু খাবো না। আমার সাথে তিনি 2 দিন থাকলেন। এই 2 দিন তিনি শুধু ঘুমিয়েছেন আর ঘুমের মধ্যে যখন যৌন পিপাসা পেত আমাকে ভোগ করেছেন। 2 দিন পর তিনি আমাকে বললেন, একটা মিশনে যাব, আসবো 1 মাস পর, ভালো থেকো। আর একদম চিন্তা করো না, মাঝে মাঝে আমি কল দিব, কথা বলো। কেটে যায় 1.5 মাস। এই 1.5 মাসে সে কল দিত, কিন্তু আমার পাশে 2 জন দাঁড়িয়ে থাকতো, তাও তারা ফিলিপাইনি ছিল। মাঝে মাঝে সে কল দিলে আমি ঘুমের অজুহাত দিতাম। 1.5 মাস পার হয়ে যায়, সে আসে না কিন্তু কল দেয়। আর আমার একা একা জিন্দেগি ভালো লাগে না। পরিবারকে অনেক
অনেক মিস করতাম। নামাজ পড়তাম, কেটে যায় আরো 2 মাস। আমার পিরিয়ড হচ্ছিল না, মাথা ঘুরাতো, চোখে মুখে অন্ধকার দেখতাম, কিছু খেতে পারতাম না, শুধু বমি হতো। অবস্থা খুব খারাপ, বমি করে বিছানা ভাসাই দিতাম, কেউ পরিষ্কারও করে দিত না, নিজেকেই করতে হতো। যতই হোক অপরিচ্ছন্ন হয়ে থাকা যায় না। ইচ্ছে করতো শুধু মায়ের মুখটা দেখতে, 2টা ভাত খেতে, কিন্তু এখানে তারা ভাত চিনত না, রাইস বললে বলতো নাই, শুধু রুটি। একদিন সে কল দিল, তাকে বললাম আমি আর হয়তো বাঁচবো না, আমাকে ভিডিও কলে দেখলে আমার অবস্থা খুব খারাপ। তার পরের দিন সে চলে এলো, এসেই আমাকে দেখে বুকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলল, কি হয়েছে তোমার? তার বুকে মাথা রেখে বললাম, আমাকে 2টা ভাত দিবেন? 2টা ভাত খাবো। আমার চোখগুলো ভেতরে ঢুকে গিয়েছিল। সে আমার জন্য 1 ঘন্টার মধ্যে ভাত আনলো, সে নিজে খাওয়াই দিল। ভাত 4 লোকমা খেয়েই তার গায়ে বমি করে দিলাম। আমি মনে করেছি সে আমাকে মারবে। আমি হাত জোর করে কান্না করে বললাম, আমাকে মাইরেন না, ইচ্ছা করে করিনি। এটা বলে হুঁশ হারাই ফেললাম। তারপর আর জানি না, যখন হুঁশ আসে তখন নিজেকে দেখলাম